আমন্ত্রণ দর্শক, চলছে যমুনার মেগা বুলেটিন ইলেকশন 2026। বিকেল 5টা পর্যন্ত এই বিশেষ আয়োজনে থাকবে ভোটের সব খবরাখবর। আপনাদের জানাবো প্রার্থীদের প্রচার, ভোটারদের প্রত্যাশা সহ সবশেষ পরিস্থিতির খুঁটিনাটি বিশ্লেষণ। শুরুতেই জানাতে চাই এই ঘন্টার শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যে রাজধানীর ইসিবি চত্বরে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অপেক্ষায় নেতাকর্মীরা। ঢাকা উত্তরের 6 সংসদীয় আসনে পথসভায় ভোট চাইবেন ধানের শীষে। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি। বাড্ডায় জনসভায় জামায়াত আমির বললেন, ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। নির্বাচনে সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তার তাগিদ সিপিডির। মূল্যবোধের পরিবর্তন ছাড়া শুধুমাত্র ভোটে গণতন্ত্রে উত্তরণ সম্ভব নয় বললেন সুজন সম্পাদক। গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হোক আমরা চাই, কিন্তু এখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। বাইরে থাকা রোহিঙ্গাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে ক্যাম্পে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এবারে পুরো খবর। ঢাকা মহানগর উত্তরের 6টি সংসদীয় আসনে আজ নির্বাচনী পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে কিছুক্ষণের মধ্যেই প্রথম পথসভায় অংশ নেবেন তিনি। বক্তব্য রাখবেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে। এরই মধ্যে পথসভাস্থলে বিপুল সংখ্যক মানুষ তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় জড়ো হয়েছেন। ইসিবি চত্বরে কর্মসূচি শেষে যথাক্রমে ঢাকা 16 আসনের পল্লবী, ঢাকা 15 আসনের মিরপুর 10, ঢাকা 14 আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা 13 আসনের শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা 11 আসনের বাড্ডা সাঁতারকুলের সান ভ্যালি মাঠে এক একে পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান। এসব আসনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাবেন তিনি। শুনবেন এলাকাবাসীর সমস্যার কথাও। শনিবার উত্তরবঙ্গের 3 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচার। দর্শক, রাজধানীর ইসিবি চত্বরের বিএনপির পথসভায় আছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। তার সঙ্গে একটু যোগ দিয়ে সেখানকার চিত্র দেখতে চাই। রবিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তারেক রহমান কি সভাস্থলে পৌঁছেছেন কিনা সেই খবর একটু জানাবেন, এবং কখন নাগাদ তিনি আসলে বক্তব্য রাখতে পারবেন? ছোয়া, প্রস্তুত ইসিবি চত্বর বা অপেক্ষা ইসিবি চত্বর, যেখানে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আজকের যে কর্মসূচি, টানা কর্মসূচি, সেই কর্মসূচির প্রথমটিতে ঢাকা 17 সংসদীয় আসন এই ইসিবি চত্বর ক্যান্টনমেন্ট থানার অন্তর্ভুক্ত, এবং এখান থেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে বা ধানের শীষে প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। সেক্ষেত্রে এটি তার নিজের সংসদীয় আসনও বটে, এবং এই সংসদীয় আসনে নিজের দলের পক্ষে যেমন ভোট চাইবেন, নিজের জন্য ভোট চাইবেন এক প্রকার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তুলে ধরবেন নিজের আগামীর পরিকল্পনা এবং কেন বিএনপিকে ভোট দেওয়া উচিত সাধারণ মানুষের, তার যৌক্তিকতাও। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এখানটায় আসা উপলক্ষে নেতাকর্মীরা, যেহেতু এটি পথসভা, অর্থাৎ সেই জনসভা বা বিস্তীর্ণ মাঠের যে সভা হওয়ার কথা সেরকমটি নয়, পথসভা, কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান সেই পথসভায় যোগ দিচ্ছেন। সড়কের উপর অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সেই অস্থায়ী মঞ্চে তিনি বক্তব্য রাখবেন। তার নির্বাচন আসনের যে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন থানা থেকে, অর্থাৎ ক্যান্টনমেন্ট, ভাসানটেক সহ আশপাশের বিভিন্ন থানার নেতাকর্মীরা এসে যোগ দিয়েছেন বিএনপি ও বিএনপি অঙ্গ সংগঠনের। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই সভাস্থলে এসে উপস্থিত হতে যাচ্ছেন। এর পরপরই তার যাওয়ার কথা রয়েছে ঢাকা 16 সংসদীয় আসনের আরেকটি পথসভায়, তারপর ঢাকা 15, ঢাকা 14, ঢাকা 10 এবং ঢাকা 12 একটি নতুন করে সংযুক্ত হওয়ার কথা রয়েছে ঢাকা 12 সংসদীয় আসনে
বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায়। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবশেষ পথসভাটি করবেন আজকের দিনে ঢাকা 11-তে। ঢাকা 11-র সাতারকুল এলাকায় তিনি এই পথসভায় অংশ নেবেন। প্রত্যেকটি পথসভায় তিনি দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইবেন সাধারণের কাছে এবং তুলে ধরবেন দায়িত্বশীল, প্রতিশ্রুতিশীল একটি রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে দেশে যেই এক ধরনের সংকটকাল চলছে, সেই সংকটের মধ্যে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে কেন বিএনপিকে বিজয়ী করা উচিত, সেই সব বিষয়গুলো। এবং আজকে ঢাকা মহানগর উত্তরের প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় অনেকটা প্রথমবারের মতোই এক ধরনের প্রচারণায় অংশ নিতে যাওয়া এবং এরপর আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণের 8টি সংসদীয় আসনে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে। ছোঁয়া। জি রবিন, যখন তারেক রহমান সভাস্থলে পৌঁছবেন, তিনি বক্তব্য রাখবেন, তখন আমরা আবারও যোগ দিয়ে শুনবো তার বক্তব্য ইসিবি চত্বরে। অনেক ধন্যবাদ। বিএনপি এক ব্যক্তির শাসন চায় না, সংস্কার ও পরিবর্তন চায়। 12 ফেব্রুয়ারি ঠিক হবে দেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে। ঠাকুরগাঁওয়ে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জগন্নাথপুর ইউনিয়নের গলিম বাবুরহাটে নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, এজন্যই গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চাইছে। বলেন, এই দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি। বিএনপি অতীতেও যেমন সবার পাশে ছিল, আগামীতেও থাকবে। ক্ষমতায় গেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। সমৃদ্ধ দেশ করতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আর মাত্র 3টা দিন, এই 3টা দিনের উপরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। প্রধানমন্ত্রী যে হবে, সেই প্রধানমন্ত্রীকে আমরা চাই একজন তরুণ হিসাবে এবং যে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসবে, তাই তো? মার্কেটে কি তারিখ সাহেবের। দর্শক, বরাবরের মতোই নির্বাচনী প্রচারণার খবর আপনাদের জানাবো। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সেখানে আমার সহকর্মী জয়নাল আবেদিন জয় রয়েছেন, তার সঙ্গে যোগ দেব। জয়, আপনাকে দেখতে পাচ্ছি, যেই প্রার্থী গণসংযোগ চালাচ্ছেন তিনি আসলে এলাকার সমস্যাগুলোকে কতটুকু গুরুত্ব দিয়ে ভোটারদের আশ্বস্ত করছেন, কি মনে হচ্ছে আপনার? ভোটার উৎসবে বাসছে পুরো রূপগঞ্জ। বিএনপি যিনি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, তিনি তার নির্বাচনে যেসব ইশতেহারগুলো তুলে ধরেছিলেন সেই সব ইশতেহারের বাস্তবায়ন কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। তিনি বলেছেন রূপগঞ্জের প্রতিটি নাগরিক স্বাস্থ্যসেবা পাবে এবং আমরা দেখেছি যে প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভাগুলোতে কিন্তু স্বাস্থ্যকেন্দ্র চালু করে দিয়েছেন উনি, ওনার নিজস্ব তহবিল থেকে, নিজস্ব অর্থায়ন থেকে, এবং মাদকমুক্ত একটি রূপগঞ্জ, স্বপ্ন রূপগঞ্জ গড়ার অঙ্গীকার করেছেন। তার দলের লোকজন, তার কর্মী সমর্থকরা কিন্তু মাদক ব্যবসায়ীদের ধরে ধরে কিন্তু এখানে পুলিশের হাতে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করছে। আপনি যদি উন্নয়ন ভাবনা রূপগঞ্জকে একটু বলেন। আসলে রূপগঞ্জটা অনেকদিন ধরে অবহেলিত ছিল, আপনারা জানেন। ইনশাল্লাহ রূপগঞ্জটাকে একটি সোনা দিয়ে সাজানো হবে, মানে রূপগঞ্জকে রূপটা আমরা ফিরে আনার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনার দল বল নির্বিশেষে আমি বলবো যে আমরা সকলে এক হয়ে গেছি। রূপগঞ্জে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি প্লাস হলো আপনার শিক্ষা ব্যবস্থা, সবকিছু নিয়ে একটি মডেল উপজেলা হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। শুনছিলেন আসলে উনি আসলে কি বলতে যাচ্ছেন? উনি আসলে একটা স্বপ্নের রূপ করার অঙ্গীকার করেছেন এবং উনি বলছেন যে উনি যিনি যেসব ইশতেহার দিচ্ছেন সেগুলো কাগজে বাস্তবে বাস্তবায়িত করবেন এবং সেই সব ইশতেহার কিন্তু একদম বেশ আশাবাদী, যিনি সংযোগ চালাচ্ছিলেন, গণসংযোগ চালাচ্ছিলেন প্রার্থী, বেশ আশাবাদী আমরা দেখছিলাম। বেশ উৎসবমুখর পরিবেশেই তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অনেক ধন্যবাদ জয় আপনাকে। নির্বাচনী প্রচার শেষ হতে বাকি মাত্র 2 দিন। শেষ সময় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই জমজমাট নির্বাচনী প্রচারের মাঠ। দুপুরে রাজধানীর মতিঝিল ও এর আশপাশ এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ভোটারদের নানা প্রতিশ্রুতি সহ ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নানাভাবে নির্বাচনে জালিয়াতি ও বানচালের চেষ্টা করছে একটি দল। দেশের মানুষের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় 12 তারিখ বিএনপির জয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সকালে উত্তরা 10 নম্বর সেক্টরে গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনে ধানের শীষে প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন।
হেঁটে হেঁটে ভোটারদের সাথে কথাও বলেন তিনি, শুনেন নানা সমস্যার কথা। গণমাধ্যমকে তিনি বলেন, নির্বাচিত হলে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কাজ করবেন তিনি। শাপলা কলির প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে। এলাকাবাসীর কাছে পৌঁছলাম কিংবা না পৌঁছতে পারলাম ম্যাটার করে না, কারণ ওনারা আমাকে যথেষ্ট ভালো করে চেনেন। তারপরও আমি সবার প্রতি শ্রদ্ধা রাখি বলছি যে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বাড়ি বাড়ি যাওয়ার। আগামী 12 তারিখে নির্বাচনে হেরে যাবে, জনগণ তাদের পক্ষে কাজ করতেছে না, জনগণ তাদের সায় দিচ্ছে না, সেটা তো আর বিএনপির অপরাধ না। যার যার দল, যার যার জোট নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। গেল 15 বছর যারা কোথাও ছিলেন না তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের জনসভায় এই মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। জামায়াতের আমির বলেন, মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারের শেষ সময়ে 11 দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 9টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয় সে আহ্বান জানান তিনি। আমরা কি এই হত্যা আরো চেয়েছি? আমরা হত্যা বন্ধ করতে যদি চাই তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে ঢাকা 11 আসনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। তিনি আরো বলেন, 15.5 বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য আর চাঁদাবাজি করছে। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচনে অংশগ্রহণমূলক করার পাশাপাশি সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সেমিনারে তিনি বলেন, সবার অংশগ্রহণে সহিংসতাহীন নির্বাচন উপহার দিতে পারলে অন্তর্বর্তী সরকার সবার কাছে প্রশংসা পাবেন। অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার রাজনৈতিক দলগুলোর মূল্যবোধের পরিবর্তন না হলে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। সেমিনারে ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের ভোটারদের অংশগ্রহণ, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং ন্যায় বিচারের সুযোগ নিয়ে গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়। নির্বাচনের আগে ও পরে যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ সহিংসতার শিকার না হন, সেই দিকেও নজর রাখার তাগিদ দেন উপস্থিত বক্তারা। ওনাদের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তার শেষ সীমায় চলে এসছে। এখন যেটা ওনারা করতে পারেন সেটা হলো একটা ভালো নির্বাচন, যেটুকু করা সম্ভব। আমাদের যে বিভক্তি আছে নিজেদের ভিতরে, সেগুলোকে ঐক্যের ভিতরে নিয়ে আসতে পারবো কিনা, এইটার ভিতর দিয়ে একটা যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে পরিবর্তনের, তাকে আমরা কাজে লাগাতে পারবো কিনা। ভালো নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হোক আমরা চাই, কিন্তু এখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ইশতেহার প্রণয়নের চেয়ে বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি আর ক্ষমতা গ্রহণের পর তা রক্ষা করা দুটো বিপরীতমুখী। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহারের অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয় না। অভিমত তাদের। বলেন, অতীতের তুলনায় এবার ক্ষমতাসীনদের চাপ আরও বেশি। বিশ্লেষকরা বলেন, অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করা বাড়তি চ্যালেঞ্জ। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন জমজ সহদর। তাই তো প্রতিবারের মতো এবারও বড় দুই জোট 2-1 দিনের ব্যবধানে ঘোষণা করেছে তাদের ইশতেহার। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মোটা দাগে বড় দুই জোটের ইশতেহারে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, অর্থনীতির শক্ত ভিত তৈরির মাধ্যমে জবাবদিহিমূলক ও ইনসাফি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি পুনর্গঠন, বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির সঙ্গে রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে না পারলে কর্মসংস্থান সহ বাকি চ্যালেঞ্জ উত্তরণে পিছিয়ে পড়বে সরকার। কৃষি পণ্যগুলোর জন্য যেন আমাদের বিদেশের উপরে নির্ভরতা কমিয়ে আনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কৃষিতে। শিল্পের ক্ষেত্রে তো আমরা খুবই পিছিয়ে আছি। দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা। এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দুর্নীতি প্রতিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন এই বিশ্লেষক। বলছেন, এই ব্যাপারে দলীয় চেইন অব কমান্ড ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আচরণের উপর নির্ভর করবে দুর্নীতি বিরোধী অবস্থানের সাফল্য। দুর্নীতি আমাদের জাতীয় আয়ের একটা বড় অংশই খেয়ে ফেলে আর কি, তাই না? সুতরাং বাংলাদেশে এখন দুর্নীতি প্রায় সর্ব সেক্টরেই নানানভাবে বিস্তৃত। বিএনপি বলছে যে তারা দুর্নীতিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপিকে এই কথাটা বলতে হবে যে কথাটা জামাত বলছে, যে আমরা নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেবে না। এই যে কথাটা, এটা আসলে একজন জাতীয় নেতার মুখ থেকে আসা উচিত বলে আমি মনে করি আর কি। তাহলে মানুষ তাকে মূল্যায়ন করবে। ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে যদি একলা চলনীতি মনোভাব শুরু হয়, তবে দেশে আবারও বিপর্যয় নামবে বলে মনে করেন এই বিশ্লেষক। যে কোনো অঙ্গীকারে করা যায়, কিন্তু যদি আমরা বাস্তবায়নের রূপরেখা যদি তৈরি করে আমরা যদি মানুষের কাছে উত্থাপন না করি এবং এটা যদি আমরা অনুসরণ না করি এবং সত্যিকার অর্থে বাস্তবায়ন না করি, তাহলে এটা নিতান্তই কথার ফলজুরি এবং এতে কারোই কোনো লাভ হয় না, এটা কোনো ইতিবাচক ফলাফল নিয়ে আসে না। তাই বাস্তবায়নই মূল কথা। বিশ্লেষকরা বলছেন, দুই জোটের ইশতেহারে আশা জাগা নিয়ে অনেক প্রতিশ্রুতি আছে বটে, তবে বাস্তবায়ন নিয়ে সুখস্মৃতি নেই অতীতে। 2011 সালেই আমাদের প্রয়াত বিচারপতি, সর্বজনশ্রদ্ধেয় বিচারপতি হাবিবুর রহমান বলেছেন যে দেশটা বাজিকরদের আছে, অর্থাৎ টেন্ডারবাজি, চাঁদাবাজি, দলবাজি ইত্যাদি যে তারা নির্মূল করবে বলেছে, তার পরিবর্তে ওরাই
দেশ পরিচালনা করছে। তো এইরকম আমাদের দলগুলো সুন্দর সুন্দর কথা বলে এবং যেগুলো মানুষের কাছে আকর্ষণীয় এবং এগুলো করে তারা জনগণের ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়, ভোট নেয়, ভোট নিয়ে এরপরে তারা এগুলো ভুলে যায়। হাতে গোনা কদিন পরেই নির্বাচন, তারপর ক্ষমতার পালাবদল। সেই পালাবদলে সাধারণের ভাগ্য কতটা বদলে যায় তা জনগণকেই নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে জনগণের ভোটের জন্য রাজনৈতিক দলগুলো ইশতেহারে যে পরিমাণ গুরুত্ব দেন, ক্ষমতা যাওয়ার পর আর সেই গুরুত্ব থাকে না। তবে এবার যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে যারা ক্ষমতা যাবেন তারা অন্তত তাদের দেওয়া ইশতেহার বা প্রতিশ্রুতির সিংহভাগ বাস্তবায়ন করবেন, সে প্রত্যাশা সাধারণের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর ইসিবি চত্বরে পথসভার শেষে তারেক রহমান যাবেন মিরপুর 10-এ ঢাকা 15 আসনের পথসভায়। সেখানকার খবর রাখছেন আমার সহকর্মী আরিফিন শাকিল। আমরা তার সঙ্গে কথা বলতে চাই। শাকিল, তারেক রহমানের পথসভায় জনসমাগম কি শুরু হয়েছে কিনা এবং এলাকার প্রার্থী ও ভোটাররা নিশ্চয়ই অনেক বেশি মুখিয়ে আছে তারেক রহমানের অপেক্ষায়, যেহেতু ইশতেহার ঘোষণার পর তারা অনেকটাই বেশি আশা আকাঙ্ক্ষা নিয়ে রয়েছে। এরই মধ্যে কিন্তু অনেক মানুষ এসেছেন এবং বিশেষ করে ঢাকা 15 আসনে যারা বিএনপির সমর্থক তারা এই আদর্শ স্কুল মাঠে এসে কিন্তু এই মধ্যে হাজির হয়েছেন। প্রচুর জনসমাগম এবং দুপাশেই পুরুষের সঙ্গে সঙ্গে নারীদেরও ব্যাপার রয়েছে এবং তারা বলছেন তারেক রহমান যে নির্বাচনী ইশতেহার যেমন দিয়েছেন, তেমনি স্থানীয় যিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তিনিও ইশতেহার দিয়েছেন, যে ইশতেহারে তারা মনে করছেন নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব। এই আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এই আসনে নির্বাচন করছেন। ফলে বেশ হেভিওয়েট দুজন প্রার্থী রয়েছেন। নির্বাচনী সমীকরণ নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে নানান সামাজিক মাধ্যম থেকে শুরু করে মানুষের মধ্যেও। তবে বিএনপি নেতাকর্মীরা বিশ্বাস করেন যে তারা এখানে জয়লাভ করবেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির এই অঞ্চলে তাদের শক্ত অবস্থান ছিল এবং সেই শক্ত অবস্থান থাকার কারণে তারা মনে করছেন যে নির্বাচনী বৈতরণী পার হওয়া তাদের জন্য খুব বড় চ্যালেঞ্জে হয়ে দাঁড়াবে না, বরং এই নির্বাচনে তারা জয়লাভ করবেন এবং তারা এই নির্বাচনে জয়লাভ করে জামাতের আমিরকে হারিয়ে দিতে চান। এবং এর মধ্যে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। তারেক রহমান আসবেন এই অঞ্চলে, অর্থাৎ এই মাঠে, এবং ফলে তারা মনে করছেন যে এই অঞ্চলে যে সার্বিক যে সংকট, নাগরিক যে সংকট, সেই সংকটের সমাধান যেমন তারেক রহমান দিবেন, তেমনি আগামী দিনে বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ এবং সেই সঙ্গে আত্মনির্ভরশীল বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ করার জন্য তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মোতাবেক এখানকার মানুষ বিএনপির যে মার্কা অর্থাৎ যে প্রতীক ধানের শীষের পক্ষে তারা রায় দিবেন। এবং এই অঞ্চলে শুরু থেকে নানান ধরনের উত্তপ্ত পরিস্থিতি ছিল। তারা বিশ্বাস করেন শেষ পর্যন্ত নির্বাচন যদি শান্তিপূর্ণভাবে হয় এবং মানুষ যদি ভোট কেন্দ্রে যান, সেক্ষেত্রে তাদের জয় সুনিশ্চিত। ছোঁয়া। ধন্যবাদ শাকিল আপনাকে। পাবনার হেমায়েতপুরে জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে জামায়াত ও বিএনপি। সকালে জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন কর্মী সমর্থকরা। শহরের শহীদ চত্বর থেকে বের হয়ে মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে জামায়াতের কর্মী সমর্থকরা সেখান থেকে চলে যায়। এদিকে দুপুরে জামায়াতের নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় বিএনপিকে দায়ী করার প্রতিবাদে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতা কর্মীরা। এই ঘটনার সাথে বিএনপি জড়িত নয় বলে দাবি করেন তারা। শনিবার রাতে পাবনা 5 সংসদীয় আসনের পাবনার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামে জামায়াতের এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। নৈতিক অবস্থানকে ঠিক না রাখা এবং পুরনো বন্দোবস্তের কারণে বিগত সময়ে আনসার ভিডিপি প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু এবার আর সেই সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে চট্টগ্রামের কাজী দেউরি স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এই কথা বলেন। জানান, এবারই প্রথম প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ মোবাইল স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে তাদের কড়া হুঁশিয়ারি দেন তিনি। সমাবেশে নগরীর বিভিন্ন থানা ও উপজেলা থেকে আসা 26,000 আনসার ও ভিডিপি সদস্যরা যোগ দেন। আমাদের যারা 13 জন প্রতিটি ভোট কেন্দ্রে যারা নিয়োজিত থাকবে তাদেরকে আমি আগেও বলেছি, অটল পাহাড়ের মতো ইস্পাত সম বন্ধনে একজনের সাথে একজন দাঁড়িয়ে সবার অস্ত্র এবং লাঠি যেটা আছে সেটা দিয়ে ঠেকিয়ে রাখতে হবে।
রাজবাড়ীতেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহীদ খুশি রেলওয়ে ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের পরিচালক রোকসানা বেগম। সমাবেশে নিষ্ঠা ও সততার সাথে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অনুরোধ জানান তিনি। আরও বলেন, জেলার 5 উপজেলার 4,602 জন আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজশাহীতে চলছে জমজমাট প্রচারণা। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, দেখতে পাচ্ছি আপনাকে, কেমন চলছে আসলে এই ভোটের মাঠে লড়াই? কোন প্রার্থী কার থেকে কতটুকু এগিয়ে রয়েছে এবং কোনো ধরনের সহিংসতার খবর কি মিলেছে? এখন পর্যন্ত রাজশাহীর যে 6টি আসনে সেখানে কিন্তু কোনো সহিংসতার খবর মেলেনি এবং দুই প্রার্থী যারা যে প্রার্থীগুলো রয়েছে, প্রত্যেকটি আসনে যারা প্রার্থী রয়েছে প্রত্যেকটি প্রার্থীরই কিন্তু একদম পুরোদমে কিন্তু তারা ভোটের যে প্রচারণার শেষ সময় সেটি কিন্তু করছেন। এবং আমি এখন রয়েছি রাজশাহীর 4 আসনে বাগমারায়। এখানে বিএনপির যিনি মনোনীত প্রার্থী জিয়াউর রহমান, তিনি একটু আগে গণসংযোগ শেষ করেছেন এবং জামাতের প্রার্থী তিনিও কিন্তু সকাল থেকে প্রচারণা করছেন। 6টি আসনের যারা জামাত এবং বিএনপির সহ অন্যান্য যারা প্রার্থী রয়েছেন সকল প্রার্থী কিন্তু প্রচারণা করছেন। এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় আমি দেখছি যে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা তারা কাজ করছেন এবং পুলিশের যে গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে কিন্তু চেক করা হচ্ছে। এ বাদেও সীমান্তবর্তী এলাকাগুলোতে চরে সেখানে কিন্তু বিজিবি সদস্যরা তারা কাজ করছেন। এবং রাজশাহী জেলায় মোট 5,000 কিন্তু পুলিশ সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু কাজ করবে এবং রাজশাহী জেলায় মোট 778টি ভোট কেন্দ্রে এখন পর্যন্ত সার্বিক যে পরিস্থিতি, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিতে প্রিজাইডিং ও পোলিং অফিসার সহ প্রয়োজনীয় সকল জনবল কিন্তু সম্পন্ন হয়েছে এবং ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা রক্ষায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের যারা সদস্য তারা প্রস্তুত রয়েছেন। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবির পক্ষ থেকে রাজশাহী জেলায় মোট 10টি বেস ক্যাম্প, 28 প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স এবং এই রাজশাহী জেলায় মোট 700 জন বিজিবি তারা কিন্তু কাজ করবেন। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে উৎসব মুখর পরিবেশে সকাল থেকে কিন্তু ভোটের যে নির্বাচনী প্রচারণা এই শেষ অর্ধে সেটি কিন্তু চলছে। আমি সকাল থেকে রাজশাহীর যে 4 আসন সেই 4 আসন বাগমারা এসেছি। বাগমারা এসে আমি যতটুকু দেখতে পাচ্ছি এই জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনিও সকাল থেকে গণসংযোগ করছেন এবং বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন জিয়াউর রহমান জিয়া, তিনি সকাল থেকে এই রাজশাহীর যে এই ইউনিয়ন, এই যে সোনাগাছি ইউনিয়নটি রয়েছে সেই ইউনিয়নে কিন্তু প্রচারণা করছেন সকাল থেকে এবং তিনি বিকেল পর্যন্ত কিন্তু প্রচারণা করবেন। বলা যায় যে একদমই উৎসবমুখর পরিবেশে যে প্রচারণা সেটি হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক কথা বলতে গেলে রাজশাহী জেলা নির্বাচনী পরিবেশ বেশ শান্ত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটি 299 সংসদীয় আসনের দুর্গম ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। সকাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে রাঙ্গামাটির 4 উপজেলার দুর্গম 20টি ভোট কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে ভোটার রয়েছেন 33,543 জন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, দুর্গম ভোট কেন্দ্রগুলোতে 3 দিনের মধ্যে সব নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। এর আগে শনিবার সকাল থেকে বরকল উপজেলার 2টি, জুরাছড়ি উপজেলার 2টি এবং বিলাইছড়ি উপজেলার 1টি ভোট কেন্দ্রে সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্তদের পৌঁছে দেওয়া হয়। বাকি 16টি ভোট কেন্দ্রে আগামী কয়েকদিনের মধ্যেই সরঞ্জাম ও জনবল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। নির্বাচন শেষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও পুনরায় হেলিকপ্টারের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। মিডিয়া হাউস থেকে 21 সাংবাদিককে সেনাবাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনা জানা নেই, এমন দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাই বলেন তিনি। এর আগে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদন বিষয়ে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটের সাথে সংযুক্ত সিভিল, মিলিটারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে কথাও বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কারচুপি কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব।
নির্বাচন সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গাদের আটকে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। ভোর থেকে উখিয়ার বালুখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করে সেনাবাহিনী জানায়, ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান এখনও অব্যাহত। এর আগে চট্টগ্রামের দোহাজারী এলাকা থেকে কয়েক দফায় ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী। দর্শক, এই পর্যায়ে রাজধানীর মিরপুর 2 থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আলামিন হক অহন। তার সঙ্গে কথা বলতে চাই। অহন, আপনি যেখানে রয়েছেন সেখানে কোন প্রার্থী প্রচার চালাচ্ছেন এবং আসলে কোন বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিচ্ছেন, ভোটারদের কতটুকু আশ্বস্ত করতে পারছেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য? সানজিদা ইসলাম তুলি এই ঢাকা 14 আসনের বিএনপির কাণ্ডারি এবং তিনি বেশ চষেই বেড়াচ্ছিলেন এবং জনসভায় তার জনসভা এবং সেখানে তারেক রহমান যোগ দেবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি শত শত নেতাকর্মী এই জনসভায় স্থলে এসেছে এবং তারা এখনো মিছিল নিয়ে এখানে আসে। 4টা 20 মিনিটে তারেক রহমান এখানে আসার কথা ছিলেন। এর আগেও সানজিদা ইসলাম তুলি এই এলাকার নানান মানুষের জন্য নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন। বিশেষ করে মিরপুরের এই অংশটিতে অনেক ছিন্নমূল মানুষের বসবাস যেমন রয়েছে, একই সঙ্গে শ্রমজীবী মানুষের বসবাস রয়েছে। এইসব মানুষের জন্য নানান প্রতিশ্রুতি তিনি দিচ্ছিলেন। একই সঙ্গে তিনি বলছিলেন সাধারণ মানুষের যেসব চাওয়া সেগুলো তিনি পূরণ করতে চান। মিরপুরের পথঘাট বিশেষ করে ফুটপাতগুলো দখল হয়ে গেছে নানান সময় ধরে, সেইগুলো তিনি উদ্ধার করতে চান এবং তিনি এও বলেছেন মাদকের সমস্যা যেমন রয়েছে এবং কিশোর গ্যাংয়ের সমস্যাও এই অঞ্চলটিতে রয়েছে, সেইগুলো সমস্যার সমাধান তিনি করতে চান। এবং তারেক রহমান এসে নিশ্চয়ই সানজিদা ইসলাম তুলিকে নিয়ে তার সেই ধানশীষের কাণ্ডারিকে পাশে নিয়ে নিশ্চয়ই এই এলাকার জন্য নতুন করে নিশ্চয়ই আরও কিছু কর্মসূচি তিনি তুলে ধরবেন, যে কর্মসূচির মধ্য দিয়ে হয়তো তারেক রহমান বলতে চাইবেন এই অঞ্চলের জন্য তিনি কি করতে চান। বিশেষ করে ঢাকা 14 আসনটিতে আপনি জেনে থাকবেন এখানে দাঁড়িপাল্লার যিনি রয়েছেন তার সঙ্গে একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। একই সঙ্গে বিএনপির একজন এখানে আরও একজন স্বতন্ত্র ভাবেই এখানে নির্বাচন করছেন, তিনি বিএনপি থেকে বের হয়ে, অর্থাৎ এই যে নানান ত্রিমুখী একটি এখানে যে জমজমাট লড়াইয়ের আভাস সেটি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। নানান উচ্ছ্বাসের মধ্য দিয়ে ভোটাররা নিশ্চয়ই 12 তারিখে ভোট দিতে যাবেন সেই আশাবাদ ব্যক্ত। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অঞ্চলে ঠিকঠাকই আছে। একদম মোহন, বিপুল জনসমাগম দেখলাম, একটা তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এখন থেকেই মিলছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু রাজধানীর বাইরে খুলনায় নিয়ে যেতে চাই আপনাদের। নির্বাচনী প্রচারণার খবর জানবো, সেখানে কেমন চলছে সেই খবর জানাবেন সহকর্মী শেখ আল এহসান। এহসান, প্রথমত প্রশ্নটি করতে চাই, নির্বাচনী পরিবেশ এখন কেমন দেখছেন, যেহেতু আসলে আর বেশি সময় হাতে বাকি নেই, এবং এখনকার প্রচারণা কতটা আলাদা একটু জানাবেন। আর মাত্র নির্বাচনী প্রচারণা 2 দিন বাকি আছে। এই 2 দিনে সবাই চাইছেন বেশি সংখ্যক জনসমর্থন আদায়ের এবং বড় বড় জনসমাবেশ করার। তারই একটি জনসমাবেশ হচ্ছে খুলনা 6 নম্বর আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদের। তিনি এখানে কয়রা উপজেলা হাই স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে দেখছি শত শত মানুষ হাজির হয়েছেন তার পক্ষে জনসমর্থন জানাতে। বলতে চাই আবুল কালাম আজাদ কেন্দ্রীয় সহপরিচালক হিসেবে আছেন এবং এখানে বিএনপির প্রার্থী হিসেবে আছেন এস এম মনিরুল ইসলাম বাপ্পি। তিনিও পাইকগাছাতে আরেকটা জনসভা করছেন। খুলনার এই অঞ্চলটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, পাইকগাছা এবং কয়রা 6 নম্বর আসন। এখানে নদী ভাঙ্গনের ব্যাপার আছে, সবসময় সামান্য প্রাকৃতিক দুর্যোগেই নদী ভাঙ্গার সমস্যা আছে। বনদস্যুদের একটা সমস্যা আছে, যেহেতু এই এলাকার পাশেই সুন্দরবন। সেই সব মিলেই প্রতিনিধিরা কিন্তু একটাই প্রতিশ্রুতি দিচ্ছেন, টেকসই বেড়িবাঁধ এবং যারা সুন্দরবন যেন দস্যুমুক্ত করা হয় সেই ব্যাপারটিকে তারা সবাই গুরুত্ব দিচ্ছেন। এহসান, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ চান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি পর্যন্ত নারী নেতৃত্বের একটি নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতা থাকা জরুরি। জাইমা রহমান আরও বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অনুপস্থিতি রাষ্ট্রীয় নীতি প্রণয়নে বড় বাধা। তিনি গুরুত্ব দেন রাজনৈতিক পাইপলাইন তৈরির ওপর, যাতে নারী কর্মীরা মাঝপথে হারিয়ে না গিয়ে জাতীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারেন। আলোচনায় বিভিন্ন শ্রেণী পেশার নারীরা গণতন্ত্রের সংগ্রামে নারীদের কথাও তুলে ধরেন।
নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিসদের এই দায়িত্বটা নিতে হবে একসাথে হয়ে যদি ইনভেস্ট করা যায় পলিটিক্যাল পার্টিস যদি একটু they're more open to collaborating with civil society with intellectuals এত মানে মুক্তিযোদ্ধাদের সাথে শিক্ষকদের সাথে স্টুডেন্টসদের সাথে লয়ার্সদের সাথে তাহলে আমার মনে হয় আমরা সুন্দর একটা দেশ হয়তো গড়ে তুলতে পারবো। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় 2 ঘণ্টা ধরে চলে এই বৈঠক। পরে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সাথে এটাই তার প্রথম বৈঠক। জানান দুই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে জানান রাষ্ট্রদূত। আলোচনায় বাণিজ্য ও ট্যারিফ ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট সহ সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পায়। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন, ভোট চলাকালে নিরাপত্তা পরিস্থিতি সহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করেন তারা। দর্শক, এই ছিল ইলেকশন 2026 এর এই ঘন্টার আয়োজন। পরের ঘন্টার নতুন আপডেট নিয়ে আবারও ফিরছি ঠিক 4টায়। সাথে থাকুন।